দীপু ঢাকায় নিজের ফ্ল্যাটে শিফট করেছিল। তার নিজের টাকায় নেওয়া ফ্ল্যাটে এসে সে খুব খুশি ছিল। সে তার ফ্ল্যাটে কিছু কাজ করছিল, কিন্তু তখনই তার পাশের ফ্ল্যাটের দরজা খোলার শব্দ পেল সে। দীপু আর দেরি না করে পিছে তাকালো এবং তার চোখ আটকে গেল। তার কারণ ছিল নীলা। নীলা দেখতে কোনো পরীর থেকে কম ছিল না। তার হরিণের মতো টানা টানা চোখ, লাল গোলাপের মতো ঠোঁট এবং পানিতে থাকা জলপরীর মতো তার দেহ। দীপু নীলাকে দেখে একেবারেই থমকে গেছিল, কিন্তু তখনই তার হাতে থাকা হাতুড়টি পায়ের উপরে পড়ে গেল। এরপরই সে তার জ্ঞানে ফিরে এলো। আহ আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। নীলা হাসল এবং তা দেখে দীপের ব্যথা সব গায়েব হয়ে গেল। নীলা সিঁড়ি থেকে নিচে নামছিল আর দীপ তাকে মন ভরে দেখছিল, আর সেখানেই দীপ তাকে ভালোবেসে ফেলল। এরপর থেকে দীপ শুধু দিনভর নীলার কথাই ভাবত, আর সে সবসময়ই নীলার ফ্ল্যাটের দিকে তাকিয়ে থাকতো, যদি একবার তার দেখা মিলে যায়। এরপর সে নীলাকে যখনই এক ঝলক দেখত, তখনই তার মনে আলাদা একটি ভালোবাসা ও মুখে সুন্দর একটি হাসি ফুটে উঠত। নীলাও তাকে দেখে সুন্দর একটি হাসি দিত। দীপ একদিন তার ফ্ল্যাটে বসেছিল। সে হঠাৎ কারো পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেল। দীপ দৌড়ে বাইরে গিয়ে দেখল সে সেখানে নীলাকে দেখতে পেল। সে সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়েছিল। আমার পা। দীপ দৌড়ে তার কাছে গেল। কি হয়েছে কি নীলাজি? খুব ভালো হয়েছে দীপ, তুমি চলে এসেছো। আমি সিঁড়ি থেকে পড়ে গেছি। মনে হচ্ছে আমার পাটা মুচড়ে গেছে। কোনো সমস্যা নেই নীলাজি, আমি আপনাকে সাহায্য করছি। এটা বলে দীপ নীলাকে সাহায্য করলো। নীলাজি, এবার আপনি আমাকে ভর করে হাঁটার একটু চেষ্টা করুন। আউস। দীপ, আমি তো হাঁটার কথা ছেড়েই দিলাম। আমি তো নিজের পায়ে দাঁড়াতেও পারছি না। তুমি একটা কাজ করো, আমাকে উঠিয়ে তোমার ফ্ল্যাটে নিয়ে চলো। আমার ফ্ল্যাটে? নীলেশ একটু বিস্ময় প্রকাশ করলো। আমার ফ্ল্যাটের চাবি আমার হাজবেন্ডের কাছে রয়েছে। ওনার আসতে অনেক দেরি হবে, আর আমার অনেক পায়ে ব্যথাও করছে। প্লিজ আমাকে নিয়ে চলো। এটা শোনার পর দীপের চোখে আলাদা একটা খুশি দেখা গেল, যেন ওর কানকে বিশ্বাসই করতে পারছে না। সে আর দেরি না করে নীলাকে তার কোলে তুলে নিল এবং সে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকলো। সে কোনোদিন কোনো মহিলার এত কাছে আসেনি। প্রথমবার নীলাকে ছোঁয়ার অনুভব এবং তার শরীর থেকে আসা আতরের গন্ধ এবং দুজনে চোখে চোখে দেখা, এটা যেন দীপের কাছে স্বপ্নের মতো ছিল। দীপ তার ফ্ল্যাটের বেডরুমে নীলাকে শুইয়ে দিল। ড্রয়ার থেকে মলম বের করে নীলার পায়ে লাগিয়ে দিল। ধন্যবাদ দীপ, আমাকে সাহায্য করার জন্য। এটা তো আমার কর্তব্য ছিল। তবে আপনি কি বিবাহিত নাকি? হ্যাঁ, কেন? না, এমনিতেই জিজ্ঞাসা করছিলাম। উনি একজন বিজনেসম্যান। তার বিজনেস একটু বেড়ে গেছে, তো তাই সকালে যায় আর আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। তো আপনি সারাদিন একা থাকেন? হ্যাঁ দীপ, আমি একদম বোর হয়ে যাই। আমি দুপুরে ফ্রি থাকি, আপনি চাইলে এখানে আসতে পারেন। তাতে আপনার মনটাও ভালো হয়ে যাবে। আমার মন ভালো হয়ে যাবে না তোমার? হা হা হা, মানে? আচ্ছা ঠিক আছে, আমি এবার যাই, আমার পা ঠিক হয়ে গেছে। এরপর নীলা দীপের কাছে গেল এবং তার কানের কাছে গিয়ে বলল, থ্যাঙ্কস। নীলা এভাবে বলেই চলে গেল, কিন্তু দীপ সেই চিন্তাই করছিল যে নীলা তার কতটা কাছে এসেছিল। আর দীপের হাত থেকে এখনো নীলার গায়ের হাতরের গন্ধ আসছিল। দীপ সবসময় শুধু নীলার কথাই ভাবত। এরপর নীলা দুপুরে দীপের ফ্ল্যাটে গেল। তারা দুজন একসাথে অনেক কথা বলল এবং দুপুরের খাবারও খেলো। এরপরে আবার তারা গল্পে মেতে উঠল। এভাবেই কিছুদিন কেটে গেল এবং তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে গেছিল। কথায় কথায় কখন সময় কেটে যেত তারা বুঝতেই পারত না। একদিন তারা দুজন যখন দাবা খেলছিল। আরে বাহ, তুমি তো অনেক ভালো চাল চালতে পারো। তবে আমাকে হারানো অত সহজ নয়।
তখনই নীলা একটা চাল চেলে দিল। চেক অ্যান্ড মিট। কি, এটা তুমি কিভাবে করলে? আমি রাজাকে মারার জন্য পেয়াদাদের এগিয়ে দিই, এটাই হলো আমার চাল। কি আর বলবো, তোমার তো কোনো জবাবই নেই। যত দিন যেতে থাকলো দ্বীপের মধ্যে নীলাকে দেখা ও চাওয়া আরো বেড়ে গেল। একদিন দুপুরে দ্বীপের দরজার কলিং বেল বেজে উঠল। এর ফলে দ্বীপের চোখে মুখে আলাদা একটা উজ্জ্বলতা ভেসে উঠল। সে দ্রুত দরজা খুলে দিল এবং সামনে নীলা দাঁড়িয়ে ছিল। দ্বীপ দ্রুত নীলার হাত ধরে বুকে জড়িয়ে ধরল। তার এতদিনের চাওয়া পাওয়া সব মিটে গেল এবং তার অশান্ত মন শান্ত হয়ে গেল। তখনই দ্বীপের নজর নীলার পিঠে গেল। নীলার পিঠে চাবুকের মারের দাগ ছিল। নীলা, এইসব কি? নীলা দ্বীপকে জড়িয়ে ধরল এবং কান্না করতে থাকলো। আসলে কি হয়েছে নীলা, তোমাকে কে মেরেছে? এইসব ওই রাজ করেছে। রাজ? রাজ আবার কে? আমার স্বামী প্রতিদিন সন্ধ্যায় মদ খেয়ে এসে আমাকে ওই শয়তানটা চাবুক দিয়ে মারে আমাকে। এই কথাটা তুমি আমাকে আগে কেন বলনি? আমি ভাবতাম এক না একদিন এই অত্যাচার সে বন্ধ করে দেবে, কিন্তু যত দিন যাচ্ছে তার অত্যাচার বেড়েই চলেছে। আমার এই জীবনের উপর ঘৃণা ধরে গেছে, এখন মৃত্যুই ওর হাত থেকে বাঁচাতে পারে। এভাবে বলো না নীলা, চলো আমরা পুলিশের কাছে যাই। না না, আমি একবার পুলিশের কাছে যাওয়ার ভুল করেছিলাম। সে পুলিশকে টাকা খাইয়ে কেসও বন্ধ করে দিয়েছে, আর সেই সাজা আমাকে অনেক নির্মমভাবে মেরে দিয়েছিল। নীলা, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আমরা দুজন একসাথে হয়ে তোমাকে এখান থেকে বের করব। এখান থেকে বের হওয়ার একটাই রাস্তা, রাজের মৃত্যু। এটা শোনার পর নীলেশের কলিজা কেঁপে উঠল। এটা তুমি কি বলছো? হ্যাঁ দীপ, আমার এবার এসব থেকে মুক্তি চাই। রাজের মৃত্যুর পর আমরা দুজন একসাথে থাকবো। তোমার সঙ্গে কাটানো সময় আমাকে সব সময় শান্তি ও আনন্দ দিয়েছে, আর আমি এই শান্তি পুরো জীবনটাই পেতে চাই। এটা শোনার পর দ্বীপ থমকে গেল। তার মাথায় কিছুই আসছিল না, সে এবার কি করবে। তুমি এত ভেবো না দীপ, আমরা দুজন সারা জীবন একসাথে থাকতে পারবো। তার জন্য শুধু রাজকে মেরে ফেলতে হবে। তুমি এটা করবে তো দীপ? দ্বীপ চুপ করে দাঁড়িয়েছিল, কিছুই বলছিল না। সে কখনো ভাবতেই পারেনি যে তার সঙ্গে এমনটা হবে। দেখো দীপ, আমার কাছে একটা পরিকল্পনা আছে। কালকে বুধবার, আর বুধবারের দিন রাজ দুপুরে বাড়িতে বসেই মদ খেয়ে থাকে, আর তখনই তুমি ওকে মেরে দেবে, আর মেরে ওর লাশটাকে ফ্রিজের মধ্যে লুকিয়ে দেবে, আর রাত্রে ওর লাশটাকে আমরা দুজন মিলে জঙ্গলে পুঁতে ফেলবো। দীপ, তুমি শুধু একবার হ্যাঁ বলো। বলো দীপ, তুমি এটা করবে, বলো। নীলা, তুমি এটা কি বলছো? এটা অপরাধ, এটা অন্যায়। আচ্ছা, তোমার কাছে যদি এটা ভুল মনে হয় তাহলে শুধু আমার কাছে একটা রাস্তাই আছে। নীলা এটা বলে টেবিলে রাখা চাকু উঠিয়ে নিল আর তার হাতের রগ কেটে ফেলতে গেল। আর দ্বীপ ওকে ধরল। এটা তুমি কি করছো? এটা বলে দ্বীপ নীলার হাত থেকে চাকু কেড়ে নিল। কেন থামালে আমাকে? না তুমি আমাকে বাঁচতে দিতে চাইছো না মরতে? আচ্ছা ঠিক আছে, এটাই যদি তোমার বেঁচে থাকার কারণ হয়ে থাকে তাহলে আমি এই কাজটা করব। শেষ পর্যন্ত নীলার সৌন্দর্য এবং তার সাথে থাকার আকাঙ্ক্ষা দ্বীপকে এই কাজ করতে বাধ্য করলো। আমি জানতাম দীপ, তুমি আমার সঙ্গ কখনোই ছাড়বে না। এখন শুধু অপেক্ষা কালকের দিনটার। নীলেশ তার বিছনায় শুয়ে পাশ কাটছিল। সেই রাতটা যেন তার জন্য ছিল অনেক বড় রাত। দ্বীপ ঘুমানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু অজানা ভয় তাকে ঘুমাতে দিচ্ছিল না। শেষ পর্যন্ত সকাল হয়েই গেল। দ্বীপ এখনোই বিব্রতই ছিল, কারণ অজানা একটি ভয় তার মনে কাজ করছিল। দ্বীপ তার রুমের মধ্যে পায়চারি করছিল এবং ঘড়ি দেখছিল। এভাবেই কিছুক্ষণ পায়চারি করতে করতে হঠাৎ 2টা বেজে গেল। দ্বীপ তার রুমের দরজা খুলল এবং বাইরে গেল। বাইরে চারিদিকে ভালোভাবে দেখলো, কেউ ছিল না। এরপর নীলার ফ্ল্যাটের দরজায় টোকা দিল। এরপর রাজ দরজা খুলতেই নীলেশ তার মাথায় আঘাত করল এবং তার হাত রক্তে লাল হয়ে গেল। দ্বীপের চোখ নীলাকে খুঁজছিল, কিন্তু সে ফ্ল্যাটে ছিল না। এতে সে একটু বিব্রত বোধ করলো। পরিকল্পনা মতো রাজের লাশ ফ্রিজে রাখার জন্য যেই ফ্রিজের দরজা খুলল,
সেখানে নীলার লাশ লুকানো ছিল। সেটা দেখে দীপের কলিজা কেঁপে উঠল। ভয়ে দীপ সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেল। পরের দিন যখন দীপের জ্ঞান ফিরে এলো তখন সে দেখল সে জেলে রয়েছে। পোস্টমর্টমের রিপোর্টে জানা গেল নীলা 15 দিন আগেই মারা গেছে। যখন এই কথা দীপ জানতে পারলো তখন সে অনেক ভয় পেয়ে গেল। এটা দীপ মানতে পারল না এবং সে পাগল হয়ে গেল।